আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? স্যার, আজকে আমরা আপনাদের ম্যাথ বইয়ের গণিত বইয়ের 13 অধ্যায় বা সসীম ধারা নিয়ে আলোচনা করব বা ধারা অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আর এখানে আমি আপনাদের ধারাটা এমন ভাবে বোঝানোর ট্রাই করব একদম বেসিক থেকে, মানে যেভাবে বুঝালে বা যতটুকু বুঝালে আপনার মাথায় ঢুকবে আসলে ধারাটা কি, বা ধারা থেকে যত ধরনের কোয়েশ্চেন হোক না কেন কিভাবে বেসিক থেকে বুঝে বা ফিল করে আনসার করতে হয়, হ্যাঁ, ওইভাবে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, তো স্যার বেসিক্যালি আমরা তো জানি যে হচ্ছে ধারা দুই প্রকার। আপনাদের বইতে যে দুই প্রকার নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা, নাকি? সমান্তর ধারা, গুণোত্তর ধারা। আর তার উপরে আপনাদের আবার দুইটা অনুশীলনী ভাগ করা আছে। সেটাকে সমান্তর ধারাতে আছে যে 13.1, 13.1-এ আপনাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং 13.2-এ আপনাদের গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তো স্যার দেখেন, আজকে আমরা বেসিক থেকে পড়াবো, তো আজকে আমরা ভিডিও যাতে লং বেশি না হয় তাই শুধু সমান্তর ধারা নিয়ে আলোচনা করবো এবং সমান্তর ধারার আন্তঃপান্তর যা আছে, হ্যাঁ, এগুলা বুঝার ট্রাই করব। ওকে, তো আসেন স্যার, এর আগে আপনাকে বুঝতে হবে স্যার ধারাটা কি, বা হচ্ছে যে এই যে ধারার ভিতর থেকে সমান্তর গুণোত্তর এগুলো আসলো কিভাবে, বা আমরা কোন বেসিসের উপর চিন্তা করে ধারাকে সমান্তর বা গুণোত্তর ধারায় ডিভাইড করতেছি বা ভাগ করতেছি। আজকে শুধু এটুকু, মানে গুণোত্তর ধারার এতটুকু জিনিস নিয়ে শুধু আলোচনা করা হবে। ওকে স্যার, দেখেন আগে আমরা বুঝতে হবে ধারা কি। স্যার, আপনি যদি অনেকগুলা গাণিতিক পদকে একটা অনুক্রম গুলাকে যদি আপনি অনুক্রম পদগুলাকে যদি চিহ্নের মাধ্যমে আবদ্ধ করেন বা তাদের ভিতর সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি একটা ধারা পাবেন। যেমন আমি একটা ধারা লিখি, 2+4+6+8+10+... স্যার দেখেন, এটা একটা কিন্তু ধারা। এখানে দেখেন অনেকগুলা পদ আছে, দেখছেন? এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। এই পদগুলাকে আবার চিহ্নের মাধ্যমে আবদ্ধ করা হয়েছে। কিসের মাধ্যমে? চিহ্নের মাধ্যমে। কি চিহ্ন? প্লাস চিহ্নের মাধ্যমে তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন স্যার, ধারার অবশ্যই তাদের পরপর দুটি পদের ভিতরে একটি নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে। পরপর দুটি পদের ভিতরে, এ দেখেন এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, তারা পরপর দুইটি পদ। আবার এখানে একটা পদ, এখানে একটা পদ, তারা পরপর দুইটি পদ। এরকম পরপর দুইটি পদের ভিতর নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে। এবং এই যে পরপর দুইটি পদের ভিতরে নির্দিষ্ট যে সম্পর্ক আছে, এই সম্পর্কের উপর বেস করে আমাদেরকে এই ধারা আমরা দুই প্রকার পাই। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। মাথা ঢুকছে? এখন সমান্তর ধারা কিরকম, গুণোত্তর ধারা কিরকম আজকে আমরা বুঝি। আসেন খেয়াল করেন, আমি এখানে একটা সমান্তর ধারা লিখবো, এখানে একটা গুণোত্তর ধারা লিখবো, তারপরে এদের ভিতরে সম্পর্ক বোঝানোর ট্রাই করতেছি। 2+4+6+8+... হ্যাঁ, আমি এখানে একটা সমান্তর ধারা লিখলাম, এখানে একটা গুণোত্তর ধারা লিখি। 2×4×8×16 স্যার দেখেন, আমি এখানে একটা সমান্তর ধারা লিখলাম, এখানে একটা গুণোত্তর ধারা লিখলাম। এখন স্যার, এটা যে সমান্তর ধারা স্যার আপনি কেমনে বুঝলেন, বা এটা যে গুণোত্তর ধারা আপনি কেমনে বুঝলেন? মাথায় কোশ্চেন আসে না? আসে তো। তো স্যার দেখেন, এটা কেমনে বুঝতেছি আমরা, আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের যে ধারাগুলোর পরপর দুইটি পদের ভিতর একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে। একটা কি থাকবে? নির্দিষ্ট সম্পর্ক থাকবে। একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে পরপর দুটি পদের ভিতরে। এখানেও সেম, তাদের পরপর দুটি পদের ভিতরে একটা কি থাকবে? নির্দিষ্ট সম্পর্ক থাকবে। ওই সম্পর্কের উপর ডিপেন্ড করে, বা ওই সম্পর্কটা আমরা কিভাবে বের করতেছি ওইটার উপর ডিপেন্ড করে আমরা কি করব, এই ধারাকে সমান্তর ধারা না গুণোত্তর ধারা তা চিনব। ওকে, তো আগে আসি আমরা সমান্তর ধারার দিকে। স্যার খেয়াল করেন, সমান্তর ধারা কি হয়েছে, খেয়াল করেন, একটু খেয়াল করেন। এখানে 2 আছে, পরের পদ এটা প্রথম পদ, দ্বিতীয় পদ হয়ে গেল 4, তৃতীয় পদ হয়ে গেল 6, চতুর্থ পদ হয়ে গেল 8। একটা জিনিস খেয়াল করেন, ধারাটা কিন্তু 2 2 করে বাড়তেছে, 2 4 6 8। হুম, 2 2 করে বাড়তেছে। তাহলে আপনি যদি এই পদ, দ্বিতীয় পদ এবং প্রথম পদের মধ্যে সম্পর্ক খুঁজতে যান, তাহলে দেখতে পারবেন আপনি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করেন তাহলে কত পান বলেন তো? পাচ্ছি যে আমরা 2। এরপরে আবার এই দুইটা পদের ভিতরে এদের বিয়োগফল কত হবে বলেন তো? এদের বিয়োগফল হবে 2। আবার এই দুইটা পদের ভিতরে এদের বিয়োগফলও কিন্তু 2। একটা জিনিস খেয়াল করেন, এই ধারাটার প্রত্যেকটা পদের বিয়োগফল সমান। প্রত্যেকটা পদের বিয়োগফল কি স্যার? সমান। দেখছেন? খেয়াল করেন,
এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা, এবং আমি এটাকে কিভাবে সমান্তর ধারা বলতেছি, কারণ আমি এই সমান্তর ধারার দুইটি পদের মধ্যকার সম্পর্ক আমি তাদের পদগুলোর ভিতরে বিয়োগ করে বের করতে পারতেছি। তাহলে আমি এই সমান্তর ধারাটা কি, এইটা যে সমান্তর ধারা, তাহলে কিভাবে বুঝলাম? সমান্তর ধারা আমরা তখন বুঝবো যখন আমরা কোনো ধারা পাবো এবং সেই ধারার দুটি পদের ভিতর মধ্যকার সম্পর্ক আমরা বিয়োগ করে বের করতে পারবো। কি করে বের করতে পারবো স্যার? বিয়োগ করে। খেয়াল করেন, তাহলে আমরা কি করতেছি, আমরা হচ্ছে যে এর দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে যদি আমরা প্রথম পদ বিয়োগ দিই, প্রথম পদ বিয়োগ দেই, তাহলে কিন্তু তার কি বেরোচ্ছে, তার সম্পর্কটা বেরোচ্ছে। আর এই সম্পর্কটার একটা নাম আছে, শুধু দ্বিতীয় পদ, আমি তৃতীয় পদ থেকে আপনি দ্বিতীয় পদ বিয়োগ দেন তাও কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, তো প্রত্যেকটা পরপর দুটি পদের বিয়োগফল যদি আমার সমান হয়, পরপর হইতে হবে। আপনি আবার 6 থেকে 2 বিয়োগ দিলে কিন্তু হবে না, আপনাকে পরপর দুটি পদের বিয়োগফল বের করতে হবে। তাহলে আমরা বিয়োগফল বের করে পাচ্ছি যে তাদের বিয়োগফল আমরা দেখছি সমান, তাহলে এটা একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা স্যার কখন হবে? যখন তাদের পরপর দুটি পদের বিয়োগফল বিয়োগফল সমান হবে, সমান হবে। এখন স্যার এই যে তাদের মধ্যকার একটা সম্পর্ক আছে, তাদের পরপর দুটি পদের বিয়োগফল আমরা সমান পাচ্ছি, তাই তাদেরকে আমরা সাধারণ সমান্তর ধারা বলতেছি। তাহলে এই যে সম্পর্কের একটা নাম আছে, কি আছে? নাম। সেই নামটা হচ্ছে যে কি জানেন? সেটা হচ্ছে যে সাধারণ অন্তর। কি স্যার? সাধারণ অন্তর। এখন স্যার বলেন তো, সাধারণ অন্তরই কেন হলো আঁকা? অন্য কোনো নাম দেওয়া কি যাইতো না? যাইতো তো, কিন্তু আমরা সাধারণ অন্তর কেন দিলাম? খেয়াল করেন স্যার, আমরা ওদের সম্পর্কটা কি করে বের করতেছি? বিয়োগ করে না? বিয়োগ করে না? তাহলে বিয়োগ আর অন্তর সেম ওয়ার্ড না? অন্তর দিয়ে আমরা যা বুঝি, বিয়োগ দিয়ে তো তাই বুঝি, তাই না? অন্তর করা মানে বিয়োগ করা। তাহলে এই বিয়োগ করতেছি, তাই আমরা আনলাম এখানে অন্তর। এবং তাদের যে বিয়োগ ফলটা, সবার বিয়োগফল কি সমান না? কমন আছে না? সাধারণ একটা কি, তাদের ভিতরে একটা সাধারণ ভাব আছে না, যে তাদের বিয়োগফল সবার কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে আমরা যদি এই কোন ধারা সমান্তর কি জানতে চাই, তাহলে তাদের পরপর দুইটি পদের বিয়োগফল বা তাদের সাধারণ অন্তর নির্ণয় করতে পারলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সমান্তর ধারা। তাহলে স্যার একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা যদি একটি ধারা সাধারণ অন্তর নির্ণয় করতে পারি, কি করতে পারি? সাধারণ অন্তর, সাধারণ অন্তর নির্ণয় করতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো এটি একটি কি ধারা? সমান্তর ধারা। আর এই সাধারণ অন্তরকে আমরা আবার প্রকাশ করতে হয়, আমরা এই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের ডি। কি ডি? ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি। স্যার এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে এবার আসেন স্যার, আমরা একটু গুণোত্তর ধারাটা কেমনি হয়েছে সেটা বোঝার ট্রাই করি। খেয়াল করেন স্যার, এখানে আছে 2, 4, 8, হ্যাঁ, 2, 4, 8, 16, এগুলা সবগুলো কি আকার আছে? খেয়াল করুন তো, এরা কিন্তু সবাই এখানে ছিল প্লাস, এখানে আবার এরা কি আকার আছে? গুণ আকারে আছে। আবার একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পদ কিন্তু 2 2 করে গুণ হয়ে হয়ে বাড়তেছে। 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, গুণ হয়ে হয়ে বাড়তেছে না? এখন এখানে যোগ হয়ে হয়ে বাড়তেছিল, আমরা বিয়োগ করে তাদের ভিতর সম্পর্ক পেয়ে গেলাম। এখানে দেখতেছি এরা আবার গুণ হয়ে হয়ে বাড়তেছে, এখন তাদের ভিতর আমরা কি করলে তাদের সম্পর্ক পেয়ে যাবো বলেন তো? তাদের ভিতরে আমরা যদি ভাগ করে দেই, তাদের সম্পর্ক পেয়ে যাবো। আপনি পরপর দুইটি পদকে ভাগ করে দেন, এই দুইটা পদকে ভাগ করলে আপনি পাচ্ছেন কত বলেন তো? 2। এই দুটা পদকে ভাগ করলে আপনি পাচ্ছেন 2, এই দুটা পদকে ভাগ করলে আপনি পাচ্ছেন 2। খেয়াল করেন, তাহলে এখানেও কিন্তু আমরা তাদের মধ্যকার সম্পর্ক সেম পাচ্ছি, সেম সমান হইতে হবে, সমান পাচ্ছি, কিন্তু বের করার প্রক্রিয়া আলাদা। এখানে বিয়োগ করে পাচ্ছি, এখানে আমরা ভাগ করে পাচ্ছি। যেহেতু এখানে আমরা ভাগ করে পাচ্ছি, তাই আমরা তাদের এই যে সম্পর্কের এখানে যেহেতু একটা নাম দিয়ে দিয়েছি, কি সাধারণ অন্তর, এখানেও একটা নাম দিতে হবে। তো এখানে আমরা যে নামটা দিব সেটা হচ্ছে যে সাধারণ অনুপাত। ভাগ করতেছি না? ভাগ করাকে আমরা অনুপাত বলে থাকি না? তো তাই আমরা এখানে বলতেছি যে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতের একটা প্রকাশ আছে, তাকে আমরা বলি যে স্যার সাধারণত আর, তাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ছোট হাতের আর। কি? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে স্যার গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা বুঝা গেছে? যদি স্যার বুঝে থাকেন
তাহলে ভেরি গুড। আরেকটা ইনফরমেশন দিয়ে দেয়, ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যে কোনো ধারারই প্রথম পদ আছে, এই প্রথম পদকেও আমরা কিছু একটা দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এ। সেটা হচ্ছে স্যার এ। এটা কি? সেটাকে আমরা বলে থাকি এ। এটা গুণোত্তর ধারার ক্ষেত্রেও সেম, সমান্তর ধারার ক্ষেত্রেও সেম। প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু ইনফরমেশন পাইলে তাহলে আপাতত আপনার বোঝার কথা যে একটা ধারাকে আমরা কেন সমান্তর ধারা বলতেছি আর একটা ধারাকে আমরা কেন গুণোত্তর ধারা বলতেছি। ঠিক আছে, ওকে। তাহলে স্যার আসেন আমরা গুণোত্তর ধারা নিয়ে এরপর আর আলোচনা করব না, এরপর যা আলোচনা হবে সব সমান্তর ধারা নিয়ে। হ্যাঁ, তো হচ্ছে খেয়াল করে আমরা তাহলে গুণোত্তর ধারার ইনফরমেশন গুলো মুছে ফেলি। এখন এরপর আমরা শুধু সমান্তর ধারা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, ওকে। আসেন স্যার দেখেন, আমরা তো বুঝে গেলাম। এখন এই যে আপনি যে ধারাটা নির্ণয় করতেছেন, আমি যে এখানে ধারা একটা লিখলাম, এটা একটা সমান্তর ধারা। যে 2+4+6+8 প্লাস ডট ডট ডট। স্যার এখানে যে আমি একটা যে ধারা লিখলাম, সমান্তর ধারা লিখলাম, এই সমান্তর ধারার পদগুলো আসলে আসতেছে কিভাবে? আপনাকে যদি কোনো একটা ধারা দিয়ে দেয় এবং সেই ধারার যদি পরবর্তী পদ নির্ণয় করতে বলে, তাহলে আপনি স্যার কিভাবে নির্ণয় করবেন? তাহলে আপনাকে অবশ্যই এই ধারাটার পরবর্তী পদ নির্ণয় করতে হইলে এই একটা ধারা আছে, এটা এটার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাই তো? এটা চতুর্থ পদ। তাহলে এখন যদি বলে এই ধারাটা পঞ্চম পদ নির্ণয় করো, আপনি ইজিলি পারবেন না। আমরা দেখতেছি এই ধারা সাধারণ অন্তর হচ্ছে দুই, দুই, দুই। এটা যেহেতু সাধারণত দুই আর এই ধারাটা যদি দুই দুই করে বাড়তেছে, তাহলে আমরা যদি এই শেষের যে চতুর্থ পদ আছে এই চতুর্থ পদের সাথে আমরা ডি যোগ করে দিই। কি যোগ করে দেই? ডি যোগ করে দেই। ডি মানে সাধারণ অন্তর, আমাদের সাধারণ অন্তর যোগ করে দিই, তাহলে আমরা কি পঞ্চম পদ পেয়ে যাব না? পঞ্চম পদ পেয়ে যাব না? পঞ্চম পদ তাহলে কত হবে বলেন তো? এখানে আমার 8, ডি এর মান 2, তাহলে আমার পঞ্চম পদ হবে যে 10। পঞ্চম পদ কত হবে স্যার? 10। তাহলে আমরা 10 পাচ্ছি না, আমরা কি করতেছি? এই যে শেষের পদ, পিছনের একেবারে লাস্ট পদের সাথে আমরা 2 যোগ করে দিয়ে বা সাধারণ অন্তর যোগ করে দিয়ে আমরা এর পরের পদটা পেয়ে যাচ্ছি। তো স্যার দেখেন, এভাবে তো আমরা পাচ্ছি। এখন আপনাকে যদি এরকম বলে ডিরেক্টলি দ্বিতীয় এর পরের পদ না বের করতে বলে, আপনাকে যদি বলে এই ধারাটির 100তম পদ বের করো, তখন কিরকম হবে? তখন দেখেন স্যার, তখন এই ব্যাপারটা এখন এই ফরম্যাটে বা এই নিয়মে নির্ণয় করা একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে না? আপনি দুই 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 করে যোগ করে কতক্ষণ পর্যন্ত করতে থাকবেন যে ধারা 100তম পদ আপনি নির্ণয় করবেন, বা 100তম পদ কত হবে সেটা আপনি নির্ণয় করতে চাচ্ছেন। হ্যাঁ, তো 100তম পদ নির্ণয় করতে বলছি কি, 100তম পদ নির্ণয় করতে বলা হচ্ছে আপনাকে। এখন স্যার তাহলে আপনাকে এমন একটা ফরম্যাটে আগাইতে হবে, বা হচ্ছে আপনাকে এই যে পদগুলো আসলে নির্ণয় হচ্ছে কিভাবে, এই পদগুলো আসতেছে কিভাবে, আপনি যদি ওই চাবিকাঠিটা বুঝতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি এই 100তম পদ নির্ণয় করতে পারবেন একদম ইজি ওয়েতে। তো স্যার আমরা একটু দেখি যে 100তম পদ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। ওকে, তার আগে একটু বেসিক বুঝতে হবে যে আসলে ধারার এই পদগুলো, এই প্রথম পদ 2, তৃতীয় পদ 4, তৃতীয় পদ 6 আসলে হচ্ছে কিভাবে, ধারার লেভেলে কিভাবে হচ্ছে সেটা দেখি। আমরা তো স্যার জানি, একটু খেয়াল করেন, এখন একটু মনোযোগ দিতে হবে। আমরা স্যার জানি যে প্রথম পদ হচ্ছে এ, জানি না? দ্বিতীয় পদ, এখন যদি আমি যদি আপনাকে বলি স্যার প্রথম পদ তো এ, এখন দ্বিতীয় পদ কি? সংখ্যা না প্রকাশ করে এটাকে চলক দ্বারা প্রকাশ করেন। দ্বিতীয় পদ কি হবে বলেন তো? খেয়াল করেন, দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে না এ প্লাস ডি? এ প্লাস ডি হবে না? খেয়াল করেন, খেয়াল করেন কেমনে বলছি আমি এই কথা। আমি যদি এখানে পঞ্চম পদ নির্ণয় করতে গিয়ে এর আগের পদ চতুর্থ পদের সাথে ডি যোগ করলে আমার পঞ্চম পদ পেয়ে যাই, তাহলে আমার প্রথম পদ দেওয়া আছে আমার কাছে এ, আমরা তো জানি পঞ্চম পদ এ আর প্রথম পদ এ, তাহলে এই প্রথম পদের পরে আপনাকে দ্বিতীয় পদ নির্ণয় করতে বলতেছে। তো আপনি আপনার কাছে যদি এ এবং ডি এর মান, মানে প্রথম পদ ও সাধারণ অন্তরের মান থাকে, সাধারণ অন্তর আপনার কাছে যদি এই প্রথম পদ ও এই সাধারণ অন্তর দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি দ্বিতীয় পদ নির্ণয় করতে পারবেন। দ্বিতীয় পদ তখন কি হবে, এই প্রথম পদের সাথে যদি আপনি সাধারণ অন্তর তার ডি যোগ করে দেন, তাহলে কিন্তু আপনি তার দ্বিতীয় পদ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখন স্যার আমি যদি বলি এবার বলেন তৃতীয় পদ নির্ণয় করে দেখান স্যার। সে নির্ণয় করতেছি। তো দেখেন তৃতীয় পদ তখন কি হবে? তৃতীয় পদ হবে এটাই যে
এ প্লাস 2d। এখন স্যার তাহলে বলেন আপনি 2d পাইলেন কোত্থেকে, তাই তো? এখন এখানে দেখেন আপনি যদি এ প্লাস ডি বুঝে থাকেন তাহলে এ প্লাস 2d বুঝে যাবেন। আমরা এ প্লাস ডি কিভাবে লিখছিলাম খেয়াল করেন। আমাদের কাছে প্রথম পদ সাধারণত দেওয়া আছে। এখন প্রথম পদ সাধারণত দেওয়া থাকলে আমাদেরকে বলতেছে যে পুরো ধারা নির্ণয় করো। প্রথম পদ নির্ণয় করলাম, আমরা দ্বিতীয় পদ নির্ণয় করলাম। কেমন নির্ণয় করছি? আমরা জানি যে এর আগের পদের সাথে যদি আপনি সাধারণত যোগ করে দেন তাহলে আপনি এর পরের পদ পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে, এটা আমার আগের পদ। এটার এ আগের পদের সাথে যদি আমি এই সাধারণত আমার এ প্লাস ডি এর সাথে আপনি আবার ডি যোগ করেন, তো এ প্লাস ডি এর সাথে আবার ডি যোগ করলে কিন্তু আপনি পাবেন এ প্লাস 2d। পাবেন কি পাবেন না খেয়াল করেন। এ প্লাস ডি এর সাথে যদি আপনি আবার ডি যোগ করে দেন তাহলে আপনি পাচ্ছেন এ প্লাস 2d। শেষ। এভাবে আমাদের কাছে তৃতীয় পদ চলে আসছে এ প্লাস 2d। এখন যদি আপনাকে বলে চতুর্থ পদ নির্ণয় করতে, তাহলে সিম্পলি এর আগের পদের সাথে আপনি সাধারণত যোগ করে দিবেন। এর আগের পদ কি? এ প্লাস 2d। এ প্লাস 2d এর সাথে এর আগের পদ যোগ করে সাধারণত যোগ করে দিলে আপনি পাবেন এ প্লাস 3d। এ প্লাস 3d নাকি স্যার বুঝেন নাই? মাথা ঢুকছে কি বলতে চাচ্ছি আমি? খেয়াল করেন, আমার এখানে শুধু কিচ্ছু করার না, আপনি শুধু একটা জিনিস মনে রাখলে হবে যে এর আগে কোনো ধারা, কোনো সমান্তর ধারা যদি পঞ্চম পদ এবং সাধারণত দেওয়া থাকে আপনি পুরো ধারা নির্ণয় করতে পারবেন। কিভাবে? আপনি শুধু এর এর আগের পদের সাথে যদি আপনি সাধারণত যোগ করে দেন তাহলে এর পরের পদ পাবেন। এটা হচ্ছে সিম্পল হিসাব। সমান্তর দ্বারা নির্ণয় সিম্পল হিসাব হচ্ছে যে আপনার কাছে যদি এর আগের পদ থাকে, এর আগের পদের সাথে আপনি সাধারণত ডি যোগ করে দিলে আপনি এর পরের পদ পাই যাবেন। তাহলে খেয়াল করেন আমরা কিন্তু এখানে এর যেমন দেখেন এখানে প্রথম পদ হচ্ছে 2, 2 এর সাথে এখন যদি আপনার আমাদের এটার সাধারণত হচ্ছে যে 2, তো 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে আবার যদি আপনি সাধারণত 2 যোগ করেন 6 পাবেন, 6 এর সাথে আবার সাধারণত 2 যোগ করেন 8 পাবেন। এভাবে আপনি যদি এর আগের পদের সাথে 2 যোগ করেন তাহলে এই একটি সমান্তরাল দ্বারা সাধারণত যদি যোগ করে দেন তাহলে আপনি এর পরের পদ পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে স্যার তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা ফরম্যাটে নিয়ে আসছি না? নিয়ে আসছি। এখন স্যার আমরা চাচ্ছি যে মূলত আমরা তো একটার পর একটা করে একটার পর একটা করে আপনার হচ্ছে যে এই নির্ণয় করতে পারতেছি এর পরের পদ কি হবে, এর পরের পদ কি হবে। কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে একটি ধারা দেওয়া থাকবে সেটার 100তম পদ নির্ণয় করে ফেলতে পারবো, এরকম কিছু বের করা বা এরকম একটা সূত্র নির্ণয় করে ফেলা, এরকম একটা পন্থা বা এরকম একটা ওয়ে নির্ণয় করা যেটার দ্বারা আমরা কোন সমান্তর দ্বারা র্যান্ডমলি কোন একটা পদ নির্ণয় করতে বললো, 100তম পদ বললো, 200তম পদ বললো, 300তম পদ বললো, বলা যায় না যে কোনো একটা পদ বললে, হ্যাঁ 99তম পদ বলতে পারে, 506তম পদ বলতে পারে, যে কোনো র্যান্ডমলি একটা পদের মান আমরা নির্ণয় করার ট্রাই করবো। কারণ সেটা নির্ণয় করতে হলে আমরা কি করবো জানো? আমরা হচ্ছে যে এখন এই পদের মানের সাথে এই যে আমরা যে এখন এই যে পদগুলো নির্ণয় করছি এগুলোর সাথে রিলেট করাবো, তাদের সাথে কি করাবো? সংযুক্ত করাবো। দেখো আমরা আবার খেয়াল করি, আমরা তো জানি প্রথম পদ কি স্যার বলেন তো? প্রথম পদ আমরা অলওয়েজ জানি এই, প্রথম পদ আমরা অলওয়েজ জানি। এখন আমরা আমাদের দ্বিতীয় পদটা কি খেয়াল করেন, আমাদের দ্বিতীয় পদটা কি? আমাদের দ্বিতীয় পদ, আমাদের দ্বিতীয় পদ হলো এখানে আমরা কি নির্ণয় করছিলাম? এ প্লাস ডি। এ প্লাস ডি আমাদের দ্বিতীয় পদ হচ্ছে স্যার এ প্লাস ডি। এখন খেয়াল করেন আমার আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে পদ সংখ্যার সাথে, কারণ আপনাকে তো বলে দিবে পদ সংখ্যা, বলবে যে 100তম পদ নির্ণয় করো, 500তম পদ, 200তম পদ, হ্যাঁ 98তম পদ, 57তম পদ, যে কোনো একটা র্যান্ডম পদের মান দিয়ে দিবে, আপনাকে ওই পদটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো পদ পাচ্ছি এগুলো, তো আমরা পদের সাথে পদের মানের রিলেট করাবো। খেয়াল করেন আমি এখন দ্বিতীয় পদ বলছে এ প্লাস ডি, আমি এখন আমার মাথা ব্যথা হচ্ছে যে এই যে দ্বিতীয় পদের মান কত? 2 না? 2 আমাদের দ্বিতীয় পদের মানে এই 2 এর সাথে এ প্লাস ডি এর সাথে রিলেট করাবো। কিভাবে কি সংযুক্ত করতে পারি খেয়াল করেন। এ তো আমার এ আছে, এ কে আমরা চেঞ্জ করতে পারবো, প্রথম পদ তো যা আছে তাই, প্লাস এবং ডি এর সাথে 2টা রিলেট করানোর ট্রাই করি। খেয়াল করো আমরা ডি কে কি এভাবে লিখতে পারি না? ডি কে কি আমরা এভাবে লিখতে পারি না? একেবারে মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে কত? 2, তো দ্বিতীয় পদের মান 2, আমি 2 লিখলাম। 2 - 1 ইন্টু ডি, আমরা কি এটা লিখতে পারি না? পারি পারি স্যার, পারি। খেয়াল করেন খেয়াল করেন, আমরা কি এখানে 2 - 1 লিখতে পারি না? তাহলে কি হয় খেয়াল করেন তো, 2 মানে যদি আমরা এখানে 1 লিখি, এটা হচ্ছে আমরা মানে রিলেট করছি আর কি। এই 2 - 1 এর 2 থেকে 1 গেলে থাকে কত? 1। তাহলে এ প্লাস 1 এর সাথে ডি গুণ করলে ডি। খেয়াল করেন লাইন যেটা আছে সেটা না, আমরা কি লাইনের পরিবর্তন করছি, মানের কিন্তু পরিবর্তন করি নাই, কিন্তু এই দুইটাকে নিয়ে এখানে বসাই দিছি। হ্যাঁ এভাবে করে আমরা প্রত্যেকটা পদের সাথে তার পদের কততম পদ, ওই তম পদের মানটাকে রিলেট করানোর ট্রাই করি, দেখি পারি কিনা। হ্যাঁ আবার তৃতীয় পদ, তৃতীয় পদের কথা যদি চিন্তা করি, এখন আমরা জানি তৃতীয় পদের মান কত? তৃতীয় পদের মান হচ্ছে এ প্লাস 2d। এ প্লাস 2d।
এখন স্যার এই তৃতীয় পদের মান হচ্ছে 3, 3কে কি আমরা এ ডি এর সাথে রিলেট করাতে পারবো না? পারবো। খেয়াল করেন, তাকান, একটু খেয়াল করেন কি করতেছি আমরা। আমরা করতেছি যে এ তো এর জায়গায় সিম্পল আছে, তো এখন এ টু ডি তো সাধারণত তো অলওয়েজ ফিক্স, ডি কে তো চেঞ্জ হবে না, ডি তো ডি এই থাকবে। তো ডি ডি থাকলো, আমার কাজ হচ্ছে এই তিনটাকে এটার ভিতর নিয়ে আসে, আনতে পারবো। ওই দুই এর সাথে আমরা একটু ক্যালকুলেশন করবো। আমরা যদি 3 - 1 লিখি, 3 চলে আসলো, 3 - 1 লিখলাম, ইন্টু ডি লিখলাম। দেখেন, লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখন লাইনের কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমি 3 ঠিকই নিয়ে আসি। 3 থেকে 1 গেলে হইলো 2, আর ডি এর ডি, 2 এর সাথে ডি গুণ করলে 2d, আর এখানে হচ্ছে এ প্লাস। তাহলে আমার এ লাইন যে কথা, এই লাইন তো কিন্তু সেমই কথা, কিন্তু আমরা কিন্তু 3 নিয়ে আসছি। হ্যাঁ, আমরা কিন্তু আস্তে আস্তে রিলেট করতে পারতেছি। আর আমাদের কাছে আরেকটা, আমরা যেহেতু চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করছি, এই চতুর্থ পদটাও রিলেট করানোর ট্রাই করি। হ্যাঁ, তাহলে চতুর্থ পদ ইজ ইকুয়াল টু, আমরা কত নির্ণয় করছিলাম, এ প্লাস থ্রি ডি না, এ প্লাস থ্রি ডি। স্যার এখন কিন্তু এটা আপনারাই পারবেন, একটু মনোযোগ দিন। তাহলে আমি এখানে কি লিখবো, ফোরটাকে এখানে কি বসাই দিতে পারি না চাইলে? তাহলে এ প্লাস 4 - 1, 4 - 1 করলে তো 3, ইন্টু ডি, ইন্টু ডি। তো স্যার এখন কিন্তু আপনার থেকে মাথায় ঢুকতে হবে, আপনার থেকে বুঝতে হবে আমি এখানে করতেছি কি। আমি এখানে এই যে আমাদের যে পদের মান, পদের মানের সাথে আমাদের পদের কততম মান, হ্যাঁ n তম পদ, এটা n এর মান আর কি। পদের মান মানে n এর মান না, n এর মান মানে n তম পদের মান। তো এই যে পদের মান, পদের মানের সাথে পদ, যেটা পদের সাথে পদের ওই তম পদের মান আমরা কি করতেছি, রিলেট করতেছি, একত্রিত করতেছি। তাহলে করে আমরা এরকম এরকম পাইলাম যে হচ্ছে একত্রিত করলে একটা আসে, দ্বিতীয় পদ আসে এ প্লাস 2 - 1 ইন্টু ডি, তৃতীয় পদ আসে এ প্লাস 3 - 1 ইন্টু ডি, চতুর্থ পদ আসে এ প্লাস 4 - 1 ইন্টু ডি। এখন বলেন স্যার, আপনি যে এত কষ্ট করে এগুলো নির্ণয় করতেছেন, বা এগুলো আপনি বানাচ্ছেন কেন? এগুলা দিয়ে আমরা কি n তম পদের মান বের করতে পারবো? হ্যাঁ স্যার, অলওয়েজ। আমরা অলওয়েজ এবং সব সময় এখান থেকে n তম পদের মান বের করি। কিভাবে করে একটা খেয়াল করেন। তো আমরা দেখো, আমরা মানে এতক্ষণ আমরা পদের মান দিয়ে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ দিয়ে নির্ণয় করতেছি। এখন আমাদের তো যে কোনো র্যান্ডম একটা পদ দিবে, সে পদকে আমরা ধরি n। কি ধরি স্যার? n। খেয়াল করেন, তা আমরা যদি সেই পদকে n ধরি, তাহলে n তম পদের মান কত? n তম পদ হবে, খেয়াল করো, আমাদের কাছে যা ফিক্স আছে তা আমরা ফিক্স বসাই দিই। এ আমাদের কাছে অলওয়েজ ফিক্স। খেয়াল করো, এখানেও এ ফিক্স ছিল, এখানেও এ ফিক্স ছিল, এখানেও এ ফিক্স। তাহলে এ প্লাস, হ্যাঁ, এখানে খেয়াল করো ডি আমাদের ফিক্স ছিল না, হ্যাঁ, ডি, ডিও যেটা ছিল সেটা বসাই দিলাম। এখন হচ্ছে খেয়াল করে, এখানে মূলত আমাদের ব্র্যাকেটের ভিতর হচ্ছিল কি বলতো, ব্র্যাকেটের ভিতরে আমরা যে এন এর মান আছিল, এন এর মান থেকে প্রত্যেকবার 1 মাইনাস করতেছিলাম, 1 মাইনাস। এন এর মান 3 ছিল, 3 থেকে 1 মাইনাস করলাম। এন এর মান 4 ছিল, 4 থেকে 1 মাইনাস করলাম। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না, n - 1 লিখতে পারি না? লিখতে পারি। দ্যাটস ইট স্যার, এটাই আমাদের সূত্র, এটাই আমাদের সূত্র। আমরা সূত্র নির্ণয় করে ফেলছি। স্যার দেখেন, খেয়াল করেন, আমরা কি করলাম, আমরা n তম পদের মান নির্ণয় করলাম। কি করলাম? n তম পদের মান। তাহলে n তম পদের মান হবে a প্লাস n - 1 ইন্টু ডি। n তম পদের সূত্র কি হবে? n তম পদের সূত্র হবে a প্লাস n - 1 ইন্টু ডি। খেয়াল করছেন স্যার? দেখেন, তাহলে আমাদের খুব ইজিলি কিন্তু n তম পদের মান নির্ণয় হয়ে গেল। এখন আমরা এই n তম পদের মান দ্বারা আমরা কি করতে পারবো, আপনাকে যে কোনো সমান্তর দ্বারা যে কোনো একটা র্যান্ডম পদ নির্ণয় করতে বললে আপনি নির্ণয় করতে পারবেন খুব ইজি। এখন স্যার আপনি যে বললেন এখানে 2 + 4 + 6 + 8, এই যে একটা আপনি ধারার 100তম পদ নির্ণয় করে দেখাবেন বললেন, তো দেখান। আপনি এত কষ্ট করে n তম পদের মান, আপনাদের কোশ্চেন হইতে পারে আর কি, যে আসেন তাহলে আমরা নির্ণয় করি। আমাদের কাছে ধারা আছে এটা, এই ধারার আমি বলতেছি 100তম পদ আমি এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। খেয়াল করেন কিভাবে নির্ণয় করতে হবে। তো আমার এখানে লাগবে কার কার মান, খেয়াল করেন তো। এই সূত্রতে আমার এর মান লাগবে, n এর মান লাগবে, ডি এর মান লাগবে। এর মান কি আপনি জানেন না? জানি তো। তাহলে আমি কততম পদের মান নির্ণয় করতেছি? 100তম। এর মান কি আমরা জানি না? জানি। এর মান হচ্ছে 2। এর মান কত? 2। এ হচ্ছে কি প্রথম পদ, এই প্রথম পদ বলছিলাম না। এ, এ কি ধারার, এ হচ্ছে ধারার প্রথম পদ, এবং n এর মান আমরা জানি 100, 100তম পদ নির্ণয় করতেছি তাই। এবং ডি এর মান কত? তাদের দুজনের ভিতর পার্থক্য। তাহলে দুজনের ভিতর পার্থক্য কত? প্রত্যেকটা পদের 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, তাহলে এদের ডি, ডি ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে ডি এর মান আমরা এখানে পাচ্ছি 2। তাহলে স্যার একটা খেয়াল করেন, এখন আমরা চাইলেই এটা ক্যালকুলেশন করলে যা পাবেন স্যার, এটাই হচ্ছে আমাদের ডি এর মান। সরি, এটাই হচ্ছে আমাদের 100তম পদের মান। খেয়াল করো, 2 প্লাস, এখন 100 থেকে 1 গেলে কত হয়? 99 ইন্টু 2। তো স্যার আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে আমাদের কত আসে? খেয়াল করেন, 200 আসে না স্যার? 200 আসে না? এটা ক্যালকুলেট করলে এখানে 200 আসে না?
তাহলে 200 যেটা আসে এইটাই আমাদের আনসার। তাহলে এটা 200 এটা কি? এটা হচ্ছে আপনি যদি এই ধারাটাকে 100তম পদ পর্যন্ত বর্ধিত করেন তাহলে ওই 100তম পদের মান আসবে 200 বা 200। মাথা ঢুকছে স্যার? কি বুঝতে পারছেন? খেয়াল করছেন? দেখেন, তাহলে আমরা এই n তম পদের মান দিয়ে আপনাকে যদি কোনো সমান্তর দ্বারা দিয়ে দেয় এবং সেই দ্বারা থেকে যে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা পদের মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই n তম পদের সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে স্যার n তম পদ ক্লিয়ার, কোত্থেকে আসছে আন্তপান্ত আমরা ক্লিয়ার করলাম। এখন তাও যদি না বুঝে থাকেন কমেন্ট করেন কোন জায়গায় বুঝেন নাই, এবং বুঝে থাকলে তাও করেন। ওকে, তো স্যার আসেন আমরা এখন কি করব, n তম পদের মান তো আমরা নির্ণয় করে ফেললাম, n তম পদের মান নির্ণয় করে ফেললাম, কিন্তু স্যার আপনাকে আরো একটা এই ধারা সূত্র, এই সমান্তর ধারাতে আরো একটা সূত্র শিখতে হবে। সেটার নাম হচ্ছে স্যার সমষ্টির সূত্র। সেটার নাম কি স্যার? সমষ্টির সূত্র। সমষ্টির সূত্র, সেটার নাম সমষ্টির সূত্র। আসেন এখন আমরা এই সমষ্টি নিয়ে করব আলোচনা। n তম পদ ক্লিয়ার, n তম পদ দিয়ে আমরা একটা উদাহরণ করে ফেলছি, আর বাকি উদাহরণ আপনারা করবেন। এখন আমরা সমষ্টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আসেন এখন আমি এগুলাকে কি করে দিব, এগুলাকে আমি এখন মুছে দিব। স্যার আসেন এখন আমরা সমষ্টি সূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো স্যার ধারার সমষ্টি হয়, ধারার সমষ্টি আনসার আপনার মাথায় যদি এখন সমষ্টিটা না ঢুকে থাকে তাহলে আসেন একটু করে আপনাকে বেসিক থেকে বুঝাই। মনে করেন এই সেম ধারা, আমি সেম ধারা দিয়ে বুঝাই, ঠিক আছে? তাহলে আপনি রিলেট করতে পারবেন পুরো ব্যাপারটার সাথে। 2 + 4 + 6 + 8 + 10 এই ধারা, এটা কি একটা আমাদের ধারা না? খেয়াল করেন, এটা আমাদের একটা ধারা না? ধারা তো আমি বলতেছি স্যার এই ধারাটির এই যতগুলো আপনাকে পদ দিয়ে দিলাম। আচ্ছা একটা মিনিট, আমি এখানে ধারা দুই রকম, কিন্তু দুই রকম করে লিখতেছি। খেয়াল করেন, আমি এখানে এরকম একটা ধারা লিখলাম, আবার যদি আমি এভাবে লিখি 2 + 4 + 6 + 8 + ডট 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 ডট। খেয়াল করেন এখানে কিন্তু দুই রকম ধারা হয়েছে। কয় রকম ধারা হয়েছে? দুই রকম। এই ধারাটার শেষে প্রান্ত আছে, মানে শেষ প্রান্ত আছে। এই ধারাটা কি আছে? শেষ প্রান্ত আছে। এই ধারাটা কি নাই স্যার? শেষ প্রান্ত নাই। তার মানে কি এই ধারাটা স্যার সসীম ধারা। এটা কি স্যার? সসীম ধারা, যার শেষ সীমানা আছে আর কি। আর এটা অসীম। আপনি এই ধারাটাকে যতটুক মন ততটুক বর্ধিত করতে পারবেন, সামনের দিকে নিতে পারবেন। খেয়াল করছেন? এটা কিন্তু এখানে ফিক্সড, এইটার পর আর সামনে যাবে না ধারাটা। কিন্তু এই ধারাটা অসীম। তো আমরা এখান থেকে পাইলাম ধারা আরো দুই রকম, সেটা হচ্ছে সসীম ধারা এবং অসীম ধারা। সসীম ধারা এবং অসীম ধারা, ঠিক আছে স্যার? কারণ এটা কেন বললাম এই কিছুক্ষণ পরে বুঝবেন। তো আসেন আমরা আপাতত অসীম নিয়ে কাজ না করি, আমরা সসীম নিয়ে কাজ করি, অসীম নিয়ে কাজ করব, কিছুক্ষণ পরে করব, বুঝবেন। তো খেয়াল করেন এটা আমাদের কাছে একটা ধারা দেওয়া আছে, হ্যাঁ? আমাকে বললো এখন এই ধারাটির সমষ্টি নির্ণয় করে। সমষ্টি মানে কি স্যার? যোগফল। মানে হচ্ছে এই ধারাটির প্রথম যতগুলো পদ দেওয়া আছে 1 2 3 4 5, এই প্রথম 5টি পদের যোগফল নির্ণয় করতে বলছে আমাদেরকে, ঠিক আছে? তো এই যোগফল নির্ণয় করার সময় স্যার আপনি বলবেন এখানে ইয়ার দরকার কি, ক্যালকুলেটর, এই সূত্রের দরকার কি? আপনি ক্যালকুলেটর বসাই যোগ করলে তো হয়ে যাচ্ছে। কিন্তু স্যার আপনারা 5টা বলছে, আপনাকে বললো 50টা পদ দিয়ে দিল, বললো যে এই পদগুলো এখন যোগ করো। 50টা পদ যোগ করে ইয়া করা একটু ঝামেলার ব্যাপার না? তাই আমরা মানে কি আমাদের শর্টকাটের জন্য ফর্মুলা বের করব। কি ফর্মুলা? দেখো তো আমাদেরকে ফর্মুলা দেওয়া আছে যে ধারার সমষ্টি, হ্যাঁ, ধারার সমষ্টি আমরা বলতেছি সমান্তর ধারার সমষ্টি আমরা বলতেছি Sn, ঠিক আছে? Sn = n/2 a plus b, n/2 a plus b। ওয়েট স্যার, এখন ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমি এখনই ক্লিয়ার করতেছি যে Sn = n/2 a plus b আসছে কেমনে, বা হচ্ছে যে এটা কেমনে কাজ করে। আসেন খেয়াল করেন, এটার বেশি এক্সপ্লেনেশনে যাব না, আপনি মাথা রাখেন যে n/2 a plus b এটা হচ্ছে আমাদের কি সূত্র? সমষ্টির সূত্র। কিন্তু এটার ভিতরে জিনিসগুলো চিনলে কিন্তু আপনি বুঝতে পারবেন, এটার সাথে রিলেট করতে পারবেন। খেয়াল করেন আপনাকে বললো এ ধারার প্রথম 5টি পদের সমষ্টি, ঠিক আছে? একটা ধারা দিল, ধারার প্রথম 5টি পদের সমষ্টি, প্রথম 5টা পদই দেওয়া আছে, ঠিক আছে? প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো। তো তখন আপনার সাথে সাথে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবেন, n/2 a plus n/2 a plus b। এখন খেয়াল করেন স্যার n এর মান তো আমরা জানি, n এর মান কত হবে স্যার? আপনাকে যতগুলো পদের সমষ্টি নির্ণয় করতে বলবে তাই হবে আমার n এর মান। তাহলে n এর মান এখানে যেহেতু 5 বলছে, তাহলে এখানে আমার n এর মান 5 হবে। এর মান স্যার আমরা শুরু থেকে বলে আসতেছি, এ হচ্ছে আমার ধারার প্রথম পদ, এ হচ্ছে আমার ধারার কি পদ? প্রথম পদ। তাহলে এর মানও জানি। তাহলে ভাই পিটা কি? হঠাৎ করে পিটা করতে আসলো, তাই না? পিটা একদম ইজি ভাই। পিটা হচ্ছে ভাই শেষ পদ। কি পদ ভাইয়া? শেষ পদ। পি কি কি পি কি পদ ভাইয়া?
শেষ পদ। খেয়াল করেন এখন তাহলে এ দ্বারা শেষ পদ কোনটা, এটা প্রথম পদ, তাহলে এটা শেষ পদ না। তাহলে খেয়াল করো আমাকে যদি এই ধারার ক্ষেত্রে বলে তাহলে এই ধারার ক্ষেত্রে পি এর মান কত হবে, 10 হবে না? তাহলে পি বুঝা গেছে স্যার, এখন কিন্তু আর ঘাবড়ানো যাবে না। তাহলে পি আমার কাছে পি এর মানও আছে, এ এর মানও আছে, এন এর মানও আছে। আমরা কি এই ধারাটির পাঁচটি পদের সমষ্টি বের করতে পারবো না? পারবো, আসেন বের করে ফেলি। তো আমাকে বলছে প্রথম পাঁচটি পদের সমষ্টি, তাহলে আমার এস এর জায়গায় S5 ইজ ইকুয়াল টু এন এর জায়গায় কত হবে 5 ডিভাইড বাই 2, এর জায়গায় কত, এ হচ্ছে আমার 2 প্লাস পি হচ্ছে আমার কত 10, দ্যাটস ইট। খুব ইজি না? খেয়াল করো 5 ডিভাইড বাই 2, 2.5 ইন্টু 10 এর সাথে 2, 12। এখন স্যার সিম্পলি আপনি ক্যালকুলেট করেন, 2.5 ইন্টু 12 আসতেছে আমাদের 30, আসতেছে আমাদের কত স্যার 30। তাহলে দ্যাট ইজ আনসার, সিম্পল, দ্যাট ইজ আনসার। তো স্যার খেয়াল করেন তাহলে এটা একদম ইজি হলো না, ব্যাপারটা খুব ইজি হয়েছে না? তো খেয়াল করেন এটা হচ্ছে আমাদের আনসার। তো স্যার এবার আসেন আমি আপনাকে প্রথমে কেন বললাম অসীম ধারা, প্রথমে কেন বললাম আপনি এবার এবার খেয়াল করেন, আপনাকে এরকম বলছে তো শেষ পদ দিয়ে দিয়ে বলছে, এখন আপনাকে আরো একটি হ্যাঁ অন্যরকম করে এখন আপনাকে আবার প্রশ্ন দিল ওরা, আপনাকে অন্যরকম করে আর একটা প্রশ্ন দিল। কি প্রশ্ন দিল এখনই দেখাচ্ছি স্যার, ওয়েট করেন একটু। খেয়াল করেন আপনাকে বললো এই সেম দ্বারা দিয়ে আমি দেখাচ্ছি, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 ধারাটির ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, পদের সমষ্টি কত? স্যার ঘাবড়ানো যাবে না স্যার, দেখেন খেয়াল করেন আপনাকে একটা ধারা দিল, ধারাটির প্রথম 10টি পদের সমস্যা, আপনার মাথায় আসতে পারে স্যার আমি জাস্ট এখানে এন এর মান 10 বসারই কাজ করে পারবো না। স্যার খেয়াল করেন আপনি যদি এখানে এন এর মান 10 বসান ভালো কথা বসাইলেন, এখানে আপনি 10টি পদের সমস্যা বলছে, আপনি এখানে এন এর মান 10 বসাইলেন, এর মান আপনি 2 বসাইলেন, কিন্তু পি পাবেন কই স্যার? আপনার কাছে পি আছে? খেয়াল করেন এই ধারাটা কি আমাদের সসীম ধারা না, এই ধারাটা আমাদের কি ধারা স্যার? অসীম ধারা। কারণ অসীম ধারার তো কোনো শেষ পদই নেই, তার তো শেষ সীমানা নেই, সে তো বর্ধিত হয়ে থাকবে। তাহলে এ ধারার ক্ষেত্রে আপনি কি সারা জীবন খুঁজলেও পি খুঁজে পাবেন? পি কি খুঁজে পাবেন স্যার? পি তো আপনি খুঁজে পাবেন না। আমাদের সূত্র হচ্ছে এস এন ইজ ইকুয়াল টু এ এন ডিভাইড বাই 2 ইন্টু এ প্লাস পি, তাই তো? তো আমি এন এর মান পেলাম, এর মান পেলাম, পি এর মান তো স্যার এখানেই নাই। আপনি সারাদিন খুঁজতে থাকলে, এটাকে বার করতে থাকলে, বের করতে থাকলে শেষ প্রান্ত আপনি পৌঁছাতেই পারবেন না, কারণ এটা শেষ প্রান্তই নাই, কারণ এটা অসীম। তাহলে আপনি পি যেহেতু আমাদের শেষ পদ, তাহলে আপনি তো শেষ পদ এখানে খুঁজেই পাবেন না, শেষ পদ এখানে কি পাবেন না, খুঁজেই পাবেন না। তাহলে স্যার এখন আপনি সমস্যাটা কিভাবে নির্ণয় করবেন? এবার আসেন ক্যালকুলেশন। ক্যালকুলেশন স্যার শেষ পদ পি একটা কি শেষ পদ, শেষ পদ পি একটা অলরেডি পি একটা কি স্যার পদ না? অলরেডি পি একটা কি পদ না? তত্ত্ব। তাহলে স্যার আমরা কিছুক্ষণ আগে কিন্তু পদের মান বের করছি। এনতম পদের সূত্র কি বলো? এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না? তম পদ মানে পদের সূত্র তো এটা, পদের সূত্র তো এটা, পদের মানই তো এটা। তো পি অলরেডি একটা পদ, পি অলরেডি একটা পদ, এখন আমার কাছে তো পি নাই, তাই আমরা কি করবো জানো? সূত্র তো থাকবে কিন্তু সূত্র থেকে আমরা পি বাদ দিয়ে দিব, পি কে সরাই দিব। পি তো নাই কিন্তু পি অলরেডি একটা পদ না? তো পি এর জায়গায় আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে পারি কি পারি না? পারি তো, অবশ্যই পারি, কারণ পি যেহেতু অলরেডি একটা পদ। এখানে দেখো পি একটা পদ না? শেষতম পদ যততমই পদ হোক, যাই পদ হোক, পদ তো পদ হইলে এটার মান হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো? তাহলে আমরা যেহেতু পি আমার থেকে নাই, আমি পি এর জায়গায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে পারি না? পারি। খেয়াল করেন, মনোযোগ দেন। এন ডিভাইড বাই 2, তো আমরা এখানে কি লিখতে পারি না? এ এ লিখলাম প্লাস, আবার এখানে আছে এ প্লাস আবার এন মাইনাস ওয়ান ইন্টু ডি। স্যার লিখতে পারছি কি পারি নাই? স্যার দেখছেন এই তো হয়ে গেছে আমাদের খেলা। খেয়াল করেন তাহলে এটার ভিতর কি এখন আর পি আছে? পি নেই। আপনার কাছে এতক্ষণ ছিল কি? আপনার কাছে এতক্ষণ এ ছিল, এন ছিল, আর ডি তো আপনার কাছে অলরেডি আছেই। তো আপনার এ আছে, এন আছে, ডি আছে, তাহলে এখন কি সূত্র নির্ণয় করা যাবে না? অবশ্যই যাবে। এখন আমরা ইজিলি এখান থেকে এই ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করে ফেলতে পারবো। শেষ। আমরা যদি এই সূত্রটাকে একটু সাজাই লিখি, এন ডিভাইড বাই 2, এখানে এ যোগ করে দেই, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে স্যার মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে। তাহলে স্যার এখন সমষ্টি বের করা যাবে না? যাবে যাবে। দেখেন দেখেন এখন স্যার আমাদেরকে বলতেছে কি যে এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো প্রথম 10টি পদ, তাহলে আমার এখানে জাস্ট n এর মান কত হবে?
n এর মান 10, আমরা নির্ণয় করে দেখি পারি কিনা। n এর মান 10, 2 2 ইনটু a এর মান কত স্যার? এর মান 2, এর মান 2 প্লাস n এর মান কত 10 মাইনাস 1, d এর মান কত 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 2 গেলে 2, তাহলে d এর মান 2। তাহলে স্যার এই তো কাজ শেষ, নির্ণয় হয়ে গেছে। জাস্ট এটাকে আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে আপনার যাই আসবে তাই আপনার আনসার। সিম্পলি স্যার জাস্ট আপনি এটাকে ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে আপনার যাই আনসার যাই মান আসবে সেটা আপনার কি 10টি পদের সমষ্টি। তাহলে আমাদের মান কত আসতেছে? এটার মান আসছে স্যার 110, এটার মান আসছে স্যার 110। তাহলে দ্যাটস ইট, শেষ স্যার, এটাই খেলা ফাইনাল। তো স্যার দেখেন আমাদের কিন্তু এতটুকুই কাজ কারবার আসিল। কাজ কারবার কতটুকু ছিল স্যার? এতটুকুই, আর নাই। শেষ, আমাদের যতটুকু কাজ কারবার করার দরকার ছিল ততটুকু কাজ কারবার কিন্তু আমরা অলরেডি এটার ভিতরে করে ফেলছি। আমাদের এই সমান্তর ধারার ভিতরে আপনাকে শুধু এতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ আমি আপনাকে নলেজ দিতে পারছি বা আপনি কতটুকু পরিমাণ গেইন করছেন, যতটুকু পরিমাণ গেইন করতে পারছেন, এতটুকু নলেজ দিয়ে আপনি সমান্তর ধারার সকল সমস্যার সমাধান করতে পারবেন। আপনার বইয়ের ভিতরে 13.1-এর যতগুলো অনুশীলনী আছে সবগুলো অনুশীলনী আপনি এই এতটুকু বেসিক জ্ঞান দিয়ে সম্পূর্ণ অনুশীলনী আপনি কি করতে পারবেন স্যার? সমাধান করতে পারবেন। এখন আমি তো আর আপনাকে ধরে ধরে অনুশীলনী করাই দিব না, কিন্তু আমি আপনি ভিডিও অলরেডি কিন্তু অনেক লং হয়ে গেছে, তো এখন আমি আর চাচ্ছি না আসলে ভিডিও লং করতে, কিন্তু অলরেডি যে দুইটা সূত্র দিচ্ছি এই দুইটা সূত্রই আছে, আর কিন্তু সূত্র ওই একটা সূত্র আছে, একটু করে দেখা দিই, আসেন দেখা দিই, পরে বলবেন দেখা নেই, আসেন দেখা দিই। আর একটা সূত্র আছে, সূত্র না ওইটা অলরেডি আমরা নির্ণয় করে রাখছি। সূত্রটা আপনাকে বলবে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট 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 100, বা হচ্ছে 100 হোক বা এখানে যে কোনো কিছু একটা মান দিয়ে দিবে, যে কোনো একটা র্যান্ডম মান দিয়ে দিয়ে বলবে যে এ ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত 1 লিখে ফেলছে, 1 এ 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আপনাকে বলতেছে 1 থেকে 100 পর্যন্ত 1 2 3 4 5 6, এভাবে 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, যোগফল কি বা সমষ্টি আর কি, যোগফল কত। তো স্যার আপনি কি এটা কি নির্ণয় করতে পারবেন না? এখানে 100 দেখ, 99 দেখ, 80 দেখ, 70 দেখ, যত পর্যন্তই বলো, 100-র বাইরে বলো, কি আপনি এটা কি নির্ণয় করতে পারবেন না? একটু খেয়াল করে দেখান, অলরেডি কিন্তু আমরা এটা সূত্র নির্ণয় করে রাখছি, অলরেডি কিন্তু এটা একটা ধারা কিন্তু স্যার, খেয়াল করেন এটা কিন্তু অলরেডি একটা ধারা না। এই দুইটা পদের ভিতরে তাদের ভিতরে পার্থক্য কত? 1 করে। তাদের ভিতরে পার্থক্য কত? 1। এই দুটা পদের ভিতরে পার্থক্য 1, এই দুটার ভিতরে পদের ভিতরে পার্থক্য 1। তাহলে তাদের পদের পর দুটা পদের ভিতরে পার্থক্য কিন্তু সেম, তাহলে এটা কিন্তু অলরেডি একটা ধারা হয়ে গেল। আবার তাহলে দেখেন এটা যেহেতু একটা ধারা এবং এটা ধারা আমার প্রথম পদ দেওয়া আছে, আবার এখানে ধারা শেষ পদ দেওয়া আছে 100 হবে, মানে ধারাটা বর্ধিত করতে থাকলে শেষ পদ হবে যে 100। তাহলে আমাকে বলছে এই ধারাটির কি করতে? সমষ্টি বা যোগফল নির্ণয় করতে। তাহলে আমরা কি ধারার সমষ্টি হিসাবে আমরা কে সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারি না? Sn is equal to n divided by 2 a plus p কে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। স্যার দেখছেন কি ইজি, আপনার কাছে n এর মান আছে, n এর মান কত? 100, 100টা পদ, 1 থেকে 100 এর ভিতরে পদ কয়টা স্যার? 100টা। তাহলে আপনি এখানে সিম্পলি 100 দিয়ে দেন, ডিভাইড বাই 2, এর মান কত স্যার? এর মান 1 প্লাস p এর মান কত? p এর মান কত বুঝেন না এখনো? p এর মান 1 থেকে 100 পর্যন্ত যদি নির্ণয় করেন তাহলে p কি আমার শেষ পদ, তাহলে শেষতম পদ কত হবে? 100 হবে, 100 শেষ। এটা জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে দেন, আপনার আনসার চলে আসছে, শেষ। এটাকে জাস্ট এখন গুণ করে দেন, আপনার আনসার চলে আপনার আনসার চলে আসছে স্যার, দেখছেন? তাহলে এটার আনসার আসতেছে আপনার, দ্যাটস ইট স্যার। তাহলে আনসার কে করা কি বেশি কঠিন? তো এরকম কিছু টাইপসের কোশ্চেন, তো এটা দেখি যদি আপনার না ঘাবড়ান বা বইয়ের ভিতরে এই টপিকটা দিয়ে যদি আপনি না ঘাবড়ান, তাই আমি বলে দিলাম আর কি, এটা আমার ইম্পর্টেন্ট না। তো হচ্ছে আপনাকে স্যার দুইটা কি সমস্যার সূত্র শিখালাম না, দ্বিতীয় নাম্বার যে সূত্রটা, দ্বিতীয়টা যেটা আমরা পি কে বাদ করে দিয়ে পি এর ভিতরে এটা বসাই দিছি, ওই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, ওটা ভালো করে মনে রাখবেন এবং সেটা দিয়ে কোশ্চেন হয়, বারবার কোশ্চেন হবে সেটা দিয়ে। এটা কখন হবে? যখন আপনার শেষ পদ দেওয়া থাকবে এরকম টাইপসের কোশ্চেনে, তখন আপনার এই সূত্রটা ইউজ হবে আর কি। তো স্যার আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক
কমেন্ট তো করতেই হবে, আপনি কোন কোন জায়গায় বুঝেন নাই এবং কোন কোন জায়গায় বুঝছেন যেটা অবশ্যই কমেন্ট করতে হবে। এবং এটার পরবর্তীতে আছে কি স্যার গুণোত্তর দ্বারা। তো আমার প্ল্যান হচ্ছে যে এরকম সমান্তর দ্বারা এরকম হোললি একটা ভিডিও দিলাম, পরবর্তীতে গুণোত্তর দ্বারার ভিডিও দিব। গুণোত্তর দ্বারা ভিডিওটা চাইলে অবশ্যই কমেন্ট করেন, এবং গুণোত্তর দ্বারা ভিডিওটা দেওয়ার পরে এই দুটো দ্বারা মিক্স করে একটা ওয়ান শট ক্লাস দিব। স্যার আপনারা যদি এরকম আমার ক্লাস বুঝে থাকেন বা ভালো লাগে তাহলে অবশ্যই স্যার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে গুণোত্তর দ্বারার ভিডিও পোস্ট করলে আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে এখানেই আল্লাহ হাফেজ।